অতিরিক্ত সময়ে সুইস রক্ষণ দেয়াল গুঁড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। 10 জনের সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারালো মেসিরা। নরওয়ের স্বপ্নযাত্রা থামালো ইংল্যান্ড। বন্যায় চট্টগ্রামের 5 জেলায় সীমাহীন দুর্ভোগ। হবিগঞ্জে বাঁধ ভেঙে প্লাবিত নিচু এলাকা। রাত থেকে বৃষ্টিতে ডুবল রাজধানীর বেশিরভাগ সড়ক। জলজটে রাস্তায় গাড়ির ধীরগতি। চলতি মাসে চালু হচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড। মিলবে বিমা, ব্যাংকিং সহ জরুরি সহায়তা। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। তথ্য সংরক্ষণে সতর্ক থাকার পরামর্শ। জমা পড়া 81% অভিযোগে আমলে নেয় না দুদক। বেশিরভাগই ব্যক্তিগত ও পারিবারিক হয়রানিমূলক। নিরপেক্ষ যাচাইয়ে জোর। মিথ্যা প্রমাণ হলে আইনি ব্যবস্থার পরামর্শ। এবং বর্ষিয়ান রাজনীতিক ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। সুপ্রিম কোর্টে আধা বেলা ছুটি ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। শুরুতেই বিশ্বকাপ ফুটবলের খবর। অতিরিক্ত সময়ে সুইস রক্ষণ দেয়াল গুঁড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। 10 জনের সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারালো মেসিরা। আলবিসেলেস্তাদের জয়ে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন সমর্থকরা। সে খবর জানতে দেশের বিভিন্ন স্থানে রয়েছেন আমাদের সহকর্মীরা, যাচ্ছি তাদের কাছে। আরও একটা ম্যাচ, আরও একটা জয়, দুর্দান্ত একটা সময় অবশ্যই আর্জেন্টিনার জন্য। শিরোপা ডিফেন্ড করতে আসলে হয়তো বা এভাবেই খেলতে হয়। আর্জেন্টিনা আসলে যেভাবে খেলছে, মিশরের বিপক্ষে দুর্দান্ত একটা জয়ের পর সুইজারল্যান্ডের বিপক্ষেও আজকেও শেষ মুহূর্তের একটা গোলে অসাধারণ একটা জয় পেয়েছে আর্জেন্টিনা। এবং তাতে করে এখানে যে সমর্থকরা আসলে এসেছিলেন বৃষ্টি মাথায় নিয়ে, বৃষ্টির বাধাকে উপেক্ষা করে, সকল ধরনের টেকনিক্যাল প্রবলেম যতগুলো আসলে ছিল, আমরা বলছিলাম যে আমরা সকাল থেকে অনেক জায়গাতে আসলে আমরা দেখেছি আসলে যে টেকনিক্যাল প্রবলেমের কারণে আসলে অনেক জায়গায় খেলা দেখা সম্ভব হয়নি। তবে ড্যাফোডিলে এখানে আসলে যারা খেলা দেখতে এসেছিলেন তারা যে হাসি মুখটা নিয়ে আসলে এসেছিলেন খেলা দেখতে, বৃষ্টি বাধাকে উপেক্ষা করে, সেই হাসি মুখটা নিয়ে তারা কিন্তু আজকে বাড়ি ফিরছে। দুর্দান্ত একটা জয় অবশ্যই বলতে হয়। 67 মিনিটে এন্ডো যখন আসলে গোলটা করে তখন কিন্তু আসলে হতাশার একটা চিত্র কিন্তু আসলে অনেকেরই ছিল। আমরা একটু তাদের কাছ থেকে একটু অনুভূতি জানার চেষ্টা করব যে এরকম একটা মুহূর্তে আসলে গোল আরেকবার সমতায় ফিরে জয় পাওয়া মানে কিরকম ছিল মুহূর্তটা? আসলে ব্যাপারটা ছিল এমন যে হার্টবিট চলে যাচ্ছে, আবার ফিরে আসতেছে, আবার চলে যাচ্ছে, আবার ফিরে আসতেছে। তো এমন সময় আর্জেন্টিনার খেলাটাই এমন, লাস্ট যে খেলাটা ছিল তারা আসলে এভাবেই করছে যে ফার্স্টের দিকে খুব একটা আমরা দেখতে পাচ্ছি না, পরে লাস্টের দিকে যে দেখা যাচ্ছে যে তারা খুবই সুন্দর একটা কামব্যাক দিচ্ছে। এরকম খেলে আর্জেন্টিনা কখনো ট্রফি নিতে পারবে না, ওয়ার্ল্ড কাপ নিতে পারবে না, ফ্রান্স নেবে ইনশাআল্লাহ। কথা বলছিলাম সমর্থকদের আসলে তাদের মানে তাদের যে আসলে ম্যাচ নিয়ে অনুভূতি সেটা জানার চেষ্টা করছিলাম। ঢাকার তো আসলে অনুভূতি শুনতে যাচ্ছি, এখন আমরা রাজশাহীর অনুভূতি, দর্শকদের যে অনুভূতি সেটা জানার চেষ্টা করবো। আমরা চলে যাবো এখন রাজশাহীতে। সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালের রাউন্ড নিশ্চিত করলো আর্জেন্টিনা। সেই জন্য আসলে আর্জেন্টিনার যারা ভক্ত সমর্থক আছে, এই ভক্ত সমর্থকরা ব্যাপক উচ্ছ্বসিত, ব্যাপক আনন্দিত। এবং তারা যেটি বলছেন যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও আসলে কাপ জয়ী হবে, এবারেও বিশ্বকাপ নিজেদের ঘরে তুলবে। আজকে আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু বৈরী আবহাওয়া ছিল, বৈরী আবহাওয়ার ভেতরে তারা আসলে এই খেলা দেখেছেন এবং বৃষ্টিতে ভিজে প্রিয় দলের খেলা দেখেছেন। ভক্ত সমর্থকদের ব্যাপক উল্লাস আমরা দেখতে পেয়েছি, তারা ব্যাপক আনন্দ করেছে। এবং আপনারা দেখছেন যে এখনও আসলে তারা আসলে প্রিয় যে দল সে আর্জেন্টিনার আসলে পতাকা অনেকে গালে আঁকাচ্ছেন, অনেকে ট্যাটু হিসেবে বিভিন্ন জায়গায় এই আর্জেন্টিনার পতাকা আঁকিয়ে আসলে প্রিয় দলকে সমর্থন যোগাচ্ছেন। যদিও বৃষ্টির কারণে আজকে আসলে র্যালি বা মিছিল সেটি কিন্তু আমরা রাজশাহীতে দেখতে পাইনি, তবে কিন্তু তাদের যে আনন্দ উচ্ছ্বাস সেটি কিন্তু কোনোভাবেই কমতি ছিল না। তারা ভুবুজেলা বাজিয়ে তারা আনন্দ উচ্ছ্বাস করছেন। এখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আসলে উল্লাসের যে মাত্রা সেটি কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা দেখছি যে অনেকে এখানে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং প্রিয় দল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। সেমিফাইনালেও যেন তারা এই জয়ের ধারা অব্যাহত রাখে, এমনটাই আসলে প্রত্যাশা আর্জেন্টিনান ভক্ত সমর্থকদের। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি সহকর্মী উজ্জ্বলের কাছে।
আরেক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। এখন কিন্তু উচ্ছ্বসিত অবস্থা আর্জেন্টিনার সমর্থকরা যারা রয়েছেন। এখানে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেই কিন্তু তারা উচ্ছ্বাস করছেন এবং এই যে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল হওয়ার পরে কিন্তু তাদের বাদ ভাঙ্গা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং তারা যে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে সেই নিয়ে কিন্তু তারা অনেক আশার কথা জানাচ্ছেন। এবং এই বাংলাদেশের যে আর্জেন্টাইন সমর্থকদের এত বিপুল উৎসাহ উদ্দীপনা, তারা বলছেন যে নানা রকম প্রতিকূলতা আসছে এবং খেলায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কিন্তু শেষ হাসিটি কিন্তু আর্জেন্টিনা হাসছে এবং এভাবে কিন্তু তারা ফাইনালে গিয়ে আবারও বিজয়ের মালা পড়তে চায়। এবং আজকে মেসির গোল না হবার কারণে কিন্তু অনেকের মধ্যে আক্ষেপ লক্ষ্য করেছি আমরা, তবে তারা আশা করছেন যে সেমিফাইনালে কিন্তু মেসি আবার গোল করবেন এবং সমর্থকদেরকে আনন্দের সাগরে ভাসিয়ে দিবেন। এবং এই মফস্বল শহর মুন্সিগঞ্জের আনাচে কানাচে কিন্তু এখন উচ্ছ্বাস চলছে। এই সুপারমার্কেট চত্বরে যে বড় পর্দা, সেখানে যে হাজার হাজার মানুষের অংশগ্রহণ এবং বৃষ্টিতে ভিজে খেলা দেখা, এর মধ্যে কিন্তু নানা রকম বৈচিত্র্যতা আমরা লক্ষ্য করেছি। এবং এই ফুটবল প্রেমীরা বলছেন যে একদিন বাংলাদেশের ফুটবলে এই অবস্থানে যাবে এবং সেই স্বপ্ন তারা দেখছেন এবং ফুটবলের যে আশা তাদের, সেটা কিন্তু স্বপ্ন চূড়ায় যাওয়ার জন্য তারা আশা করছেন। এবং তারা বলছেন যে আর্জেন্টিনা যেভাবে বিশ্বকে কাঁপাচ্ছে, সেভাবে কিন্তু বাংলাদেশের ফুটবলাররাও একদিন বিশ্ব কাঁপাবে এবং মেসিদের মতো অনেক খেলোয়াড় বাংলাদেশ থেকে বেরিয়ে আসবে। সেই ব্যাপারে কিন্তু তারা এই ফুটবল ফেডারেশন যারা রয়েছে তাদেরকে বলছেন যে এই মুন্সিগঞ্জ থেকে শুরু করে এই বাংলাদেশের সব প্রান্তে যে এই এখন ফুটবলের উন্মোদনা হচ্ছে, সেই উন্মোদনাকে ধরে রেখেই বাংলাদেশকে ফুটবলে এগিয়ে যেতে হবে। তো এই ছিল বিশ্বকাপ ফুটবলের উন্মোদনার সবশেষ। দর্শক, আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচের আর্জেন্টিনা জয়ের পর দর্শকদের প্রতিক্রিয়া জানাতে দেশের নানা প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষ অংশে। অন্য প্রসঙ্গ, আকস্মিক বন্যায় দিশেহারা লাখো মানুষ। কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের জনজীবন বিপর্যস্ত। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ ডুবে আছে। 3 দিন ধরে তলিয়ে আছে সাতকানিয়া ও বাঁশখালী। বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী লক্ষাধিক মানুষ। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে থাকায় এখনও বিচ্ছিন্ন সারা দেশের সাথে সড়ক যোগাযোগ। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে হবিগঞ্জের খোয়াই নদীর 2টি অংশে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 35টি গ্রাম। এতে পানিবন্দী অন্তত 8,000 মানুষ। দুর্গত এলাকায় সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড কাজ করছে। পাঠানো হয়েছে মেডিকেল টিম। বন্যা পরিস্থিতির খবর জানাতে কক্সবাজারের পেকুয়ায় আছেন সহকর্মী বুলবুল রেজা এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। সরাসরি শুরুতেই যাচ্ছে বুলবুলের কাছে। বুলবুল, আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় এবং কিছুক্ষণ আগে এই কক্সবাজার জেলার যিনি জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান, তার সঙ্গে আমি মোবাইলে কথা বলেছিলাম। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আবারও যেহেতু ভোর থেকেই অতি ভারী বর্ষণ শুরু হয়েছে এবং সে কারণে মাতামুহুরী যে নদী রয়েছে সেই নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম, অর্থাৎ শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বৃষ্টি ছিল না, ফলে এই যেখানে পানি জমেছিল নিচু এলাকাগুলো, সেখান থেকে কিন্তু পানি নামতে শুরু করেছিল। কিন্তু সন্ধ্যার পরপরই কিন্তু আবারও ভারী বর্ষণ শুরু হয়েছে। রাতের বড় একটি অংশ এই বৃষ্টিপাত ছিল, আবার ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, ফলে যেসব এলাকা থেকে কিছুটা পানি নেমে গিয়েছিল সেখানে কিন্তু আবারও পানি বাড়তে শুরু করেছে। এবং জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে পানি যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু পাহাড় ধসেরও আশঙ্কা রয়েছে। পাশাপাশি যেসব এলাকা প্লাবিত হয়েছে এর আগেই, সেই এলাকায় উদ্ধার কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছিল। 650-650-রও বেশি কিন্তু আশ্রয় কেন্দ্র রেডি রয়েছে, অর্থাৎ সেখানে প্রায় 25 থেকে 26টি আশ্রয় কেন্দ্রে যারা প্লাবিত এলাকার অর্থাৎ বন্যা দুর্গত এলাকার বাসিন্দা রয়েছেন তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। পরবর্তীতে যখন বৃষ্টি থেমে গিয়েছিল সেখান থেকে কিন্তু তারা আবার বাড়িতে ফিরতে শুরু করেছিলেন। অনেকে কিন্তু আবার আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।
আর ত্রাণ পুনর্বাসন অর্থাৎ ত্রাণ কার্যক্রম যেটি, সেই ত্রাণ কার্যক্রমও কিন্তু গতকাল শুরু হয়েছিল। অনেক এলাকার বাসিন্দাদের অভিযোগ ছিল যে ঠিকমতো তারা ত্রাণ পাচ্ছিলেন না। জেলা প্রশাসক এবং স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা ত্রাণ দেয়া শুরু করেছেন। তো সবশেষ যে তথ্য কক্সবাজারের, সেটি হচ্ছে আবারও ভারী বর্ষণ শুরু হয়েছে। এই বর্ষণের কারণে হয়তো আরও অন্যান্য এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামে আমাদের আরেক সহকর্মী রয়েছেন শফিকুল আলম, আমরা সেখান থেকে সবশেষ অবস্থা জেনে নেব তার কাছ থেকে। বুলবুল, কক্সবাজারের মতো একই অবস্থা চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, বিশেষ করে বাঁশখালী এবং সাতকানিয়া। কারণ বান্দরবানের যে পাহাড়ি ঢল সেটি কিন্তু শঙ্খ এবং ডলুর খাল দিয়ে কিন্তু নেমে এসেছে এই সাতকানিয়া। আপনি দেখতে পাচ্ছেন এখানকার যে সড়ক অলিগলি সব ডুবে গেছে। সেজন্য এখানকার মানুষের একমাত্র এখন ভরসা হচ্ছে নৌকা, অর্থাৎ নৌকায় করে কিন্তু মানুষ আসা যাওয়া করছে। আমার সামনে বেশ কয়েকটি ইউনিয়ন রয়েছে, ঢ্যামসা, নলুয়া, কেউসিয়া সহ বেশ কিছু ইউনিয়ন থেকে মানুষ দল বেঁধে নৌকায় করে ছাতায় মাথা দিয়ে, আপনি দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্যটি, নৌকা করে তারা কিন্তু আসছেন। কারণ যে সড়কগুলো রয়েছে সেগুলো একেবারে ডুবে গেছে। এই কয়েকদিনে ভারী বৃষ্টিতে যে উপজেলাগুলো ঢুকেছে, বিশেষ করে সাতকানিয়া, বাঁশখালী, চন্দনা, আনোয়ারা, তবে অন্যান্য উপজেলা থেকে পানি নেমে গেলেও কিন্তু সাতকানিয়া এখন এবং বাঁশখালী এখন পানির নিচে। এখানকার অনেক সড়ক কিন্তু ডুবে গেছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন স্পিডবোট নামানো হয়েছে, সেগুলো বিভিন্ন ত্রাণ তৎপরতা পৌঁছে দিচ্ছে এবং উদ্ধার তৎপরতা তারা অব্যাহত রেখেছে। এই যে বলা হচ্ছে, এখানে যে বলা হচ্ছে এইবারে যে বন্যায় কিন্তু চট্টগ্রামে যে মাছের যে ক্ষতি হয়েছে, অর্থাৎ প্রায় 12,000-এর বেশি মাছের ঘের পুকুর ডুবে গেছে, যেখানে প্রায় 100 থেকে 150 কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছে। এবং সেক্ষেত্রে যদি ফসলি জমি বলা হচ্ছে 1000-এরও বেশি হেক্টর ফসলি জমি নষ্ট হয়ে গেছে এবং বিভিন্ন ঘর বাড়ি একেবারে ধসে পড়েছে। কারণ এবারে স্মরণকালের সবচেয়ে বড় যে বন্যা, সেই বন্যার কারণে কিন্তু এই অবস্থা হয়েছে। কারণ বলা হচ্ছে গত এক সপ্তাহে 1200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে, যেই কারণে কিন্তু একেবারে নাজুক অবস্থা এবং বিভিন্ন সড়ক অলিগলি যে তলিয়ে যাওয়ার কারণে মানুষের একমাত্র ভরসা হচ্ছে। এবং এখানকার যে চন্দ্রনাশের যে এমপি জসিমউদ্দিন এবং যে সাতকানিয়া যে এমপি, তাদের পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ তৎপরতা কিন্তু বিভিন্ন নৌকার মাধ্যমে পাঠানো হচ্ছে, ট্রাক ভরে ভরে পাঠানো হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের যে সাতকানিয়ার যে ভয়াবহ অবস্থা বন্যা, সেটি সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম, এবং তার আগে কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল রেজা। এদিকে রাত থেকে টানা বৃষ্টিতে ডুবল রাজধানীর বেশিরভাগ অলিগলি সড়ক। এদিকে ঢাকার বাইরেও বৃষ্টি আর জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে। এই মুহূর্তে রাজধানীর মৌচাক মার্কেট এলাকায় আছেন সামদানি প্রত্যয় এবং চট্টগ্রামে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমে যুক্ত হচ্ছি সামদানির সঙ্গে। সামদানি, বৃষ্টিমুখর সকাল অনেকের জন্য রোম্যান্টিক হলেও এই বৃষ্টিমাখার সকাল রাজধানী ঢাকাবাসীর জন্য এক অবর্ণনীয় দুর্ভোগ ও দুর্দশার নাম। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মৌচাকে এবং এই মৌচাক এলাকাটিতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাজধানী ঢাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেখানে গত 6 ঘন্টায় রাজধানী ঢাকায় প্রায় 76 মিলিমিটার এবং গেল 24 ঘন্টায় রাজধানীতে 97 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার কারণে এই এত ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানেই জলাবদ্ধতার তৈরি হয়েছে। এবং জলাবদ্ধতার সঙ্গে সঙ্গে যেই বিষয়টি এর সমান্তরালে চলে আসে সেটি হচ্ছে জনদুর্ভোগ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ জনদুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের ভোগান্তি, এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে যারা অফিসগামী ছিলেন, যারা সকালে, যেহেতু আজ রোববার কর্মদিবসের শুরু, সেই কর্মদিবসের প্রথম দিন যারা অফিসে যাবার জন্য বাসা থেকে বেরিয়েছিলেন, তারা যেমন ভোগান্তিতে পড়ছেন, একই সঙ্গে ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী, কলেজগামী সাধারণ শিক্ষার্থীরা। আজ এইচএসসি পরীক্ষা রয়েছে, যারা এইচএসসি পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়েছেন তারাও বেশ ভোগান্তিতে রয়েছেন। একই সঙ্গে এখানে যারা সংশ্লিষ্ট যানবাহন যারা চালাচ্ছেন এবং যারা সাধারণ পথচারী রাস্তায় রয়েছেন, তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে যখন জলাবদ্ধতা সৃষ্টি হয় সেক্ষেত্রে আসলে সবচেয়ে বড় ভয়ের যে বিষয়টি হয়, রাস্তায় যে খোলা ঢাকনা বা ম্যানহোলগুলো থাকে, সেই খোলা ঢাকনা, ম্যানহোল, ড্রেন এগুলো আসলে আইডেন্টিফাই করা যায় না, এগুলো কোথায় রয়েছে সেগুলো জানা যায় না, দেখা যায় না, যার কারণে যে বিষয়টি হয় সেক্ষেত্রে অনেকাংশেই যারা ছোট বাচ্চা আছে এবং একই সঙ্গে যানবাহন আছে সেগুলো যে কোনো সময় সেই ম্যানহোলে পড়ে যেতে পারে এবং সাধারণ পথচারীরাও এই বৃষ্টির কারণে সেই ম্যানহোলগুলোতে বা সেই ড্রেনে পড়তে পারে, যাতে আসলে একটা বড়
ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। একই সঙ্গে যেহেতু এই সময়টি ডেঙ্গুর সময়, সেই কারণে যখনই জলাবদ্ধতার সৃষ্টি হয় সেই জলাবদ্ধতা থেকে কিন্তু এডিস মশার লার্ভার মতো যে গুরুত্বপূর্ণ বা যে জনহানিকর বিষয় রয়েছে সেই জনহানিকর বিষয়গুলো সামনে চলে আসে। এবং একই সঙ্গে যখন জলাবদ্ধতা তৈরি হয় সেটি আসলে জনদুর্ভোগের পাশাপাশি সবচেয়ে বড় যে সংকটটি আমাদের সামনে তুলে ধরে সেটি হচ্ছে প্রশাসনের ব্যর্থতা। কারণ রাজধানী ঢাকায় এত বছরের পর বছর ধরে এত উন্নয়ন প্রকল্প, এত কাজের পরেও কেন এই সামান্য বৃষ্টিপাতেই বা কেন টানা একদিন বৃষ্টিপাত হলেই রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা এই জলাবদ্ধতায় ডুবে যায়? কেন রাজধানী ঢাকায় চলাচলের যে সমস্যা সেই সমস্যাটি তৈরি হয়? সেই সমস্যাটি আসলে কিভাবে সমস্যার সমাধান করা যাবে সেই বিষয়টি কিন্তু একটা প্রশ্নই থেকে যায়। এখানে যারা রয়েছেন সংশ্লিষ্ট এবং যারা এই জনদুর্ভোগের শিকার তারা বলছেন যাতে করে এই সমস্যার দ্রুত সমাধান হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, চট্টগ্রামে রয়েছেন সহকর্মী পার্থ। আমরা সরাসরি চলে যাব চট্টগ্রামে। জলাবদ্ধতার অভিশাপ থেকে যেন কোনোভাবেই মুক্তি মিলছে না নগরবাসীর। সামান্য বৃষ্টিতেই বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন জায়গা পানির নিচে তলিয়ে যাবে, সেটি যেন এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকে আসলে টানা বর্ষণের কারণে আবারও বন্দরনগরী চট্টগ্রামে নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, জলজটের সৃষ্টি হয়েছে। আমরা আছি নগরীর কাতালগঞ্জ এলাকায়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কাতালগঞ্জ এলাকার আসলে হাঁটু থেকে কোমর সমান পানি, এবং গলির ভিতরের দিকে গেলে সে কোমর সমান পানি আমরা দেখেছি। ঘরের ভেতরেও কিন্তু এই পানি অনেকটা প্রবেশ করেছে। আসলে গত 7 থেকে 8 দিন ধরে টানা যে বর্ষণ এবং রেকর্ড পরিমাণ যে বৃষ্টিপাত বন্দরনগরী চট্টগ্রামে, কখনো কখনো বিভিন্ন জায়গায় নগরীর বিভিন্ন জায়গায় আসলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তবে আসার কথা হচ্ছে বৃষ্টি কমে গেলে আবার কিন্তু পানি নেমে যাচ্ছে। তবে এই যে টানা বর্ষণের কারণে বন্দরনগরী চট্টগ্রামের কাতালগঞ্জ, পাঁচলাইশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকে আমরা দেখছি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যদি সাধারণ মানুষের কথা বলি, চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে আসলে নগরবাসীকে গত 1 সপ্তাহেরও বেশি সময় ধরে। এই যে জলাবদ্ধতার কারণে এমনিতে বৃষ্টি, টানা বর্ষণ, তার উপর যদি এই জলাবদ্ধতা হয়, আমরা দেখেছি যারা পরীক্ষার্থী রয়েছে, নগরবাসী রয়েছে, যারা সকালে কাজের উদ্দেশ্যে বের হচ্ছেন তাদেরকে কিন্তু চরম ভোগান্তি পেরোতে হচ্ছে। এবং এই যে পানি মারিয়ে তাদেরকে তাদের যে কাজ বা স্কুল কলেজে যাওয়ার জন্য যারা বের হচ্ছে তাদেরকে সেখানে যেতে হচ্ছে। একটু জানিয়ে রাখি, এই যে কাতালগঞ্জ পাঁচলাইশ যে নিচু এলাকাটি রয়েছে, এখানে কিন্তু বৃষ্টি হলেই পানি উঠে। সাধারণ মানুষজন অভিযোগ করে বলেছেন বছরের পর বছর পেরিয়েছে কিন্তু কোনোভাবেই এই জলাবদ্ধতার হাত থেকে তারা মুক্তি মিলেনি। তবে আমরা যতটুকু জানি, এর পাশে যে হিজড়া খাল রয়েছে, হিজড়া খালের 68% কাজ শেষ হয়েছে। যখন হিজড়া খালের কাজ পুরোপুরি শেষ হবে তখন এই জলাবদ্ধতার হাত থেকে হয়তো সাধারণ মানুষের মুক্তি মিলবে। যতদিন পর্যন্ত হিজড়া খালের সমস্যার সমাধান হবে না ততদিন পর্যন্ত জলাবদ্ধতার হয়তো এই এলাকার সমস্যার সমাধান হচ্ছে না। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস, এবং রাজধানীর মৌচাক এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। ভোর 4:19 রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জমির উদ্দিন সরকার গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। পরে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1991 সালে বিএনপি ক্ষমতায় এলে জমির উদ্দিন সরকারকে প্রথম ভূমি প্রতিমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। 2001 সালে বিএনপি ক্ষমতায় ফিরলে 8ম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন জমির উদ্দিন সরকার। সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো কাল বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেবেন বৃক্ষরোপণ, খাল খনন কার্যক্রম এবং দলীয় সাংগঠনিক সভায়। তার সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে সাজসরঞ্জাম গড়ে তোলা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। অবকাঠামো ও শিল্পায়ন নিয়ে সরকার প্রধানের ইতিবাচক ঘোষণার অপেক্ষায় আছেন অবহেলিত দক্ষিণাঞ্চলের মানুষ। সুমন হাসান ও সুজয় দাসের ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে গত 1 সপ্তাহ ধরেই বরিশালে আনন্দ মিছিল হচ্ছে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল মিটিং করছেন। সোমবার বরিশালে সফর করবেন তারেক রহমান।
হাইকমান্ডের নির্দেশে কোনো তরুণ বাড়তি ব্যানার ফেস্টুন টাঙানো হচ্ছে না অর্থ অপচয় রোধে, কিন্তু প্রধানমন্ত্রীর বরিশাল সফর সুশৃঙ্খল আনন্দ ঘন করতে প্রস্তুতিতে দম ফেলার যেন ফুরসত নেই মাঠ প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের। আগামীকাল সকালে তারেক রহমান সড়ক পথে প্রথমে গৌরনদীতে, দুপুরে নগরীর 30 গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি, এরপর যোগ দেবেন জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সাংগঠনিক সভায়। অধীর আগ্রহে তার আগমনের অপেক্ষা আছে এবং উনি বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছেন। আমরা সেখানে সব ধরনের প্রস্তুতি রেখেছি। চলতি বছরের 4 ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় এ অঞ্চলের উন্নয়নের যে আশ্বাস দিয়েছিলেন, এবার সরকার প্রধান হিসেবে সেগুলোর বাস্তবায়নের দিকেই তাকিয়ে আছেন বরিশালবাসী। নেতাকর্মীরা বলছেন বিভিন্ন মেগা প্রকল্পের ঘোষণা আসতে পারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আমাদের বরিশালের যে অর্থনৈতিক চাকাটা, সেই চাকাটা যাতে সচল হয়, তার এই আশাটা, এটাই বরিশালের ভাগ্যের চাবিকাঠি বলে আমি মনে করি। সারা বরিশাল মানুষ ওদের আগ্রহে অপেক্ষা করছে, তারা উদ্দীপ্ত, তারা উজ্জীবিত। দীর্ঘদিন যাবৎ বরিশালবাসীর যে সমস্যা, সেই সমস্যাগুলো নিরসনে মাননীয় প্রধানমন্ত্রী এবারের আগমনেই তার প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ শুরু করবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা জুড়ে 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সমন্বয় করে এবং এসএসএফ এর দেয়া সমস্ত নির্দেশনা পরামর্শ সবকিছুকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। সরকার প্রধানের দায়িত্ব নিয়ে তারেক রহমান দেশ জুড়ে কর্মসূচির অংশ হিসেবে বরিশালে 410 কিলোমিটার খাল খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। খননকৃত খালে এখন স্বাভাবিক পানির স্রোত এসেছে, আর এসব খালের 2টি স্পটে বৃক্ষরোপণ করে মানুষের মাঝে ব্যাপক সচেতনতা ছড়িয়ে দিতে চাইছেন খোদ প্রধানমন্ত্রী নিজেই। আগামীকাল বরিশালের এই জায়গাটাতেই আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিদর্শন করবেন এখানকার খাল খনন সহ বিভিন্ন কর্মকাণ্ড। বরিশাল সহ দক্ষিণাঞ্চলবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে তার আগমনের মধ্য দিয়ে এ অঞ্চলের গতিচাকা সমৃদ্ধ হবে, বঞ্চনামুক্ত হবে দক্ষিণাঞ্চলবাসী। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। প্রবাসীদের ভোগান্তি কমাতে চলতি মাসে চালু হচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী জানান, এক কার্ডেই মিলবে বীমা, ব্যাংকিং সুবিধা, বিনিয়োগ ও সম্পদ সুরক্ষা সহ বিভিন্ন জরুরি সহায়তা। উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ প্রবাসীদের। তথ্য সংরক্ষণের ক্ষেত্রে সতর্ক থাকার সঙ্গে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখার পরামর্শ টিআইবির। সাইফুল ইসলামের রিপোর্ট। গতিশীল অর্থনীতিকে সমৃদ্ধ করা কিংবা মন্দা ব্যবসা আর ধসে পড়া রফতানি বাণিজ্যে স্বজন ছেড়ে বিদেশ যাওয়া এসব মানুষই হয়ে ওঠেন অর্থনীতির চালিকা শক্তি কাণ্ডারি। তাদের শ্রমে ঘামে দেশের রিজার্ভ স্ফীত হলেও বিমানবন্দর থেকে প্রবাসী নিজ দেশের দূতাবাসে কতটা মূল্যায়ন পান তারা, সেই প্রশ্ন দীর্ঘদিনের। এবার এই রেমিটেন্স যোদ্ধাদের ভোগান্তি কমাতে চলতি মাসেই প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, এতে বন্ধ হবে বিমানবন্দরে হয়রানি, অগ্রাধিকার পাবেন দূতাবাসে, মিলবে নানা জরুরি সেবা। ব্যাংকের পেমেন্ট গেটওয়ে যুক্ত করে প্রবাসী কার্ড দেওয়া হবে এবং সেটা আশা করি মাসের মধ্যে হয়তো শুরু হতে পারে। এয়ারপোর্টে তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে শুরু করে বিভিন্ন সার্ভিস পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে, দূতাবাসগুলোতে গেলেও তাদের অগ্রাধিকার পাবে। প্রতিমন্ত্রী জানান, প্রবাসীর আত্মীয় কে কোন মাসে কত টাকা তুলতে পারবে ব্যাংক থেকে এই কার্ডের মাধ্যমে তাও নির্ধারণ করে দিতে পারবেন তারা। এতে একদিকে যেমন কমবে প্রতারণা, হুন্ডির ব্যবহার, তেমনি থাকবে সঠিক হিসাব। টাকা পাঠায় দেশে এসে সেটা নিয়ে তারা একটা সংকটের মধ্যে পড়ে, পরিবারকে একটু সাপোর্ট দেওয়া লাগে, চাইলে ওই কার্ডের সাথে একজনকে সাপ্লিমেন্টারি অ্যাড করে দিতে পারবে যে মাসে সে যেটা অ্যালাউ করবে টাকা, ওই পরিমাণ টাকা তার ওই অ্যাকাউন্ট থেকে খরচ করতে পারবে। প্রবাসী কার্ড চালু হলে দেশে ও বিদেশে ভোগান্তি কমবে বলে আশা প্রবাসী বাংলাদেশিদেরও। বিশেষ কার্ডের ব্যবস্থা করে যে কার্ডের মাধ্যমে আমরা বাংলাদেশেও টাকা তুলতে পারবো, আবার এখানেও একই কার্ড দিয়ে কুয়েতের দিনার তুলতে পারবো। সরকার যাতে এই কার্ডটা নিয়ে যাতে কোনো দুর্নীতির মোকাবেলায় না যায়। তবে তথ্যের সুরক্ষা সহ এই কার্ড তৈরিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দিচ্ছে টিআইবি, যেন সুবিধার অপব্যবহার না হয়। সত্যিকার অর্থে যারা ন্যায্য প্রাপ্য তারাই পাবেন, নাকি এটার সুবিধা আবার এক শ্রেণী অসাধু রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সাজস্যে এটার মধ্যে আবার অনিয়ম প্রতিষ্ঠা করবে, এই ধরনের বিষয়গুলো দেখা দরকার। সমাজ ও স্থানীয় সরকারি বেসরকারি অফিসে যেন এই কার্ডের মূল্যায়ন নিশ্চিত করতেও সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।
সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বছর ব্যবধানে বাংলাদেশ থেকে বিদেশে কর্মী যাওয়া কমেছে প্রায় 29%। সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে কমেছে প্রায় 41%। অন্যদিকে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইতালিতে বেড়েছে বাংলাদেশি কর্মীর সংখ্যা। একই সঙ্গে নতুন গন্তব্য হিসেবে শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে ইরাক ও কম্বোডিয়া। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় উৎস জনশক্তি রফতানি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে 2026 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিদেশে গেছেন 3,65,667 জন বাংলাদেশি কর্মী। তবে গেল বছর একই সময়ের তুলনায় তা প্রায় 29% কম। বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে এখনও সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। বছর ব্যবধানে সেখানেও কর্মী যাওয়া কমেছে প্রায় 41%। অন্যদিকে বাংলাদেশের কর্মীদের জন্য বর্তমানে দ্বিতীয় বৃহত্তম গন্তব্য সিঙ্গাপুর। চলতি বছরের প্রথম 6 মাসে দেশটিতে গেছেন 36,307 জন কর্মী। আগের বছর একই সময় গিয়েছেন 32,097 জন। এদিকে সিঙ্গাপুরের কাছে দ্বিতীয় অবস্থান হারিয়ে কাতার এখন তালিকায় তৃতীয় অবস্থানে। 2026 সালের প্রথম 6 মাসে দেশটিতে বাংলাদেশ থেকে কর্মী গিয়েছে 29,088 জন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 39% কম। কর্মী যাওয়ার প্রবণতা কমেছে কুয়েতেও। অন্যদিকে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে বিকল্প শ্রমবাজারে। মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইতালিতে কর্মী সংখ্যা বেড়েছে। একই সঙ্গে নতুন গন্তব্য হিসেবে শীর্ষ 10-এর তালিকায় জায়গা করে নিয়েছে ইরাক ও কম্বোডিয়া। মোট কর্মী সংখ্যা কমে গেলেও বেড়েছে নারী কর্মীর অংশগ্রহণ। চলতি বছরের প্রথম 6 মাসে বিদেশে গেছেন 32,543 জন নারী কর্মী। আগের বছরের একই সময়ের তুলনায় যা প্রায় 15% বেশি। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ। রফতানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি গেল অর্থ বছরে, হয়নি আগের অর্থ বছরের সমান আয়ও। এমন নেতিবাচক অবস্থার মধ্যেই গেল জুনে পাট ও পাটজাত পণ্য থেকে রফতানি আয় বেড়েছে 76% বেশি। প্রায় 50% করে প্রবৃদ্ধি হয়েছে চামড়া, কৃষিজাত ও প্রকৌশলী পণ্যের রফতানি আয়। জাহাজ রফতানি থেকে আয় বেড়েছে প্রায় 700%। গেল অর্থবছরে পণ্য রফতানি থেকে আয়ের প্রত্যাশা পূরণ না হলেও উচ্চ প্রবৃদ্ধি অর্জন করে চমক দেখিয়েছে বেশ কয়েকটি খাত। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির পরিসংখ্যানে দেখা গেছে গেল অর্থবছরের শেষ মাস জুনে বাংলাদেশের সোনালী আঁশ, পাট ও পাটজাত পণ্য থেকে রফতানি আয় এসেছে $9,03,00,000, যা আগের অর্থবছরের তুলনায় 76.6% বেশি। এ সময় 50%-এর কাছাকাছি যেসব খাতের আয় বেড়েছে তার মধ্যে এগিয়ে চামড়া ও চামড়াজাত পণ্য। এ খাত থেকে গেল মাসে আয় এসেছে $12,80,00,000, যা এক বছর আগের তুলনায় 47.68% বেশি। গেল মাসে 46.77% প্রবৃদ্ধি হয়েছে কৃষিজাত পণ্য রফতানির আয়। এ খাত থেকে এসেছে $8,96,00,000। এ সময় প্রকৌশল পণ্য রয়েছে $5,40,00,000। বছর ব্যবধানে বেড়েছে 44.74%। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। ইরানের তৃতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বন্দর আব্বাস, চাবাহার, সিরিক সহ গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আইআরজিসির বিরুদ্ধে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ এনে আক্রমণ চালায় ওয়াশিংটন। এদিকে জবাবে কুয়েত, জর্ডান, বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় আঘাতের দাবি করেছে আইআরজিসি। যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গ করলে ইরানও সমঝোতা মানবে না বলে সাফ জানিয়েছে তেহরান। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে আবারও ক্ষেপণাস্ত্রের আতঙ্ক আর কূটনৈতিক টানাপোড়েন। বাণিজ্যিক জাহাজে হামলার পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্র এখন প্রকাশ্যে ইরানের কাছে নিশ্চয়তা চাইছে যে আর কোনো জাহাজে গুলি চালানো হবে না। মার্কিন কর্মকর্তারা বলছেন আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তাদের দাবি সাম্প্রতিক সময়ে জাহাজে গুলি চালানোর ঘটনা ভুল ছিল বলে স্বীকার করেছে ইরান। এটি দেশটির কট্টরপন্থী অংশের কর্মকাণ্ড বলেও জানায় তারা। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা যুক্তরাষ্ট্র লঙ্ঘন করলে ইরানও চুক্তির বাধ্যবাধকতা মানবে না। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা চালিয়ে নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ওয়াশিংটন চুক্তি মেনে চললে ইরানও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানান তিনি।
এমন পরিস্থিতিতে ওমানের রাজধানী মাস্কাটে বৈঠক করেছেন ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার উপযুক্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন তারা। ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক আইনের আওতায় হরমুজ প্রণালীতে নৌ চলাচলের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে রাজনৈতিক ও কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে দুই দেশ। এদিকে হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোনো জাহাজকে এই নৌপথ দিয়ে চলাচল করতে দেয়া হবে না বলে জানিয়েছে বাহিনীটি। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রূপকথা লিখতে পারলেন না আর্লিং হাল্যান্ড। ভাইকিংস রো বন্ধ করে ইংলিশদের সেমির টিকিট পাইয়ে দিলেন জুড বেলিংহ্যাম। অতিরিক্ত সময় গড়ানো ম্যাচটিতে 2-1 গোলে জিতল ইংল্যান্ড। জোড়া গোল করে ম্যাচের নায়ক বেলিংহ্যাম। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। 11 জুলাই এই তারিখে 2018-তে বিশ্বকাপ সেমিফাইনাল আর 21-এ ইউরো ফাইনালে হেরেছিল ইংল্যান্ড। তবে 2026-এ এসে সেই জুজু কাটল থ্রি লায়নদের। নরওয়ের স্বপ্নযাত্রা থামিয়ে 8 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে থ্রি লায়ন্স। ব্রাজিলকে হারিয়ে উঠতে থাকা নরওয়ে দেখছিল প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার স্বপ্ন। মায়ামিতে শুরুতে কিছু বিচ্ছিন্ন আক্রমণ করে দুদল। ইংল্যান্ড সুযোগ কাজে লাগাতে না পারলেও নরওয়ে ভুল করেনি। 36 মিনিটে হ্যারি কেনের কাছ থেকে বল কেড়ে পাল্টা আক্রমণে যায় নরওয়ে। দৃষ্টিনন্দন গোলে নরওয়েকে এগিয়ে নেন আন্দ্রেস শেলদেরুপ। যদিও এই গোল নিয়ে হতে পারে বিতর্ক। গোলের বিল্ড আপে হ্যারি কেনকে ফাউল করলেও সেটা এড়িয়ে যান রেফারি। পিছিয়ে গিয়েও দমে যায়নি ইংল্যান্ড। সমতা আনতেও নেয়নি বেশি সময়। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বেলিংহ্যামের গোলে সমতা আনে থ্রি লায়ন্স। বিরতির পর নরওয়ে চাপ সৃষ্টি করে। ননি মাদুয়েকে ও ডেকলান রাইসকে তুলে নেয় মাঝ মাঠের কর্তৃত্ব হারায় ইংল্যান্ড। 55 মিনিটে আবারও লিড নেয় নরওয়ে। প্রথমবার জর্ডান পিকফোর্ড শট রুখে দিলেও রিবাউন্ডে হেগেম বল জালে পাঠান, কিন্তু নরওয়ের গোল বাতিল করা হয়। ডি বক্সের ভেতরে এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দিয়ে হ্যালান্ড ফাউল করায় ভিএআরে বাতিল হয় সেই গোল। 77 মিনিটে ইংল্যান্ডের গোল পোস্ট আবারও কেঁপে ওঠে। কর্নার থেকে পাওয়া বল ক্রিস্টোফার আয়ের হেড, বল গিয়ে লাগে ক্রসবারে। 87 মিনিটে বুকায়ো সাকা বিপজ্জনকভাবে বল নিয়ে প্রতিপক্ষ ডিবক্সে গেলেও সে যাত্রায় রক্ষা পায় নরওয়ে। নির্ধারিত সময় শেষ হয় 1-1 সমতায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। থ্রি লায়নরা সমর্থকদের বেশি উৎকণ্ঠায় রাখেনি। অতিরিক্ত সময় শুরুতেই লিড নেয় থমাস টুখেলের দল। মর্গান রজার্সের দূরপাল্লার শট গোলরক্ষক ওরজান নাইল্যান্ড রুখে দিলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। রিবাউন্ড থেকে গোল করে ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে এগিয়ে নেন জুড বেলিংহ্যাম। এর কিছু সময় পর পেনাল্টি পায় ইংল্যান্ড, কিন্তু সেটা বাতিল হয় ভিএআরে। শেষ পর্যন্ত লিড ধরে রাখে ইংল্যান্ড। 2-1 গোলের জয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখে থ্রি লায়ন্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অতিরিক্ত সময় সুইস রক্ষণ দেয়াল গড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। 10 জনের সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারালো মেসিরা। নরওয়ের স্বপ্নযাত্রা থামালো ইংল্যান্ড। বন্যায় চট্টগ্রামের 5 জেলায় সীমাহীন দুর্ভোগ। হবিগঞ্জে বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। টানা বৃষ্টিতে ডুবল ঢাকার বেশিরভাগ সড়ক। দেশের বিভিন্ন স্থানে জলজট। এবং বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা। সুপ্রিম কোর্টে আধা বেলা ছুটি ঘোষণা। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। এ সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।